This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে কসবা কাণ্ডে পুলিশের স্ক্যানারে সুশান্ত ঘোষেরই ঘনিষ্ঠ পুলিশ সূত্রের দাবি মাস্টারমাইন্ড আফরোজ মানে ইকবাল ওরফে ইকবাল বলা ভালো সুশান্ত ঘোষেরই এক অত্যন্ত ঘনিষ্ঠ তার পরিচিত আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই আফরোজ যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে বা জানা যাচ্ছে এখন সূত্র মারফত, সেই আফরোজ সুশান্তর ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে, বিষয়টা কি একটু খুলে বলো, কি জানতে পারা যাচ্ছে? শুভজিৎ, দেখো, আফরোজ সরাসরি কিন্তু সুশান্ত ঘোষের পরিচিত নয়। ইতিমধ্যেই এই ঘটনাতে 3 জন গ্রেপ্তার হয়েছে। আফরোজ, যাকে অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে এখনো তদন্তকারীরা মনে করছেন, সেই আফরোজ খানকে যখন আজ গলসিতে, বর্ধমানের গলসিতে গ্রেপ্তার করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা ইতিমধ্যেই যেটা জানতে পেরেছেন যে সুশান্ত ঘোষের পরিচিত এমন একজন ব্যক্তি রয়েছেন, সেই ব্যক্তির ঘনিষ্ঠ হচ্ছেন এই আফরোজ খান। এবং সুশান্ত ঘোষের এই যে পরিচিত ব্যক্তির কথা ইতিমধ্যেই তদন্তকারীরা জানতে পারছেন, বিহার থেকে যে 3 জন, বৈশালী থেকে যে 3 জনকে নিয়ে আসা হয়েছিল বা আফরোজ খান যে নিয়ে এসেছিল ভাড়াটে হিসাবে, তাদের থাকার বন্দোবস্ত বা আস্তানার ব্যবস্থা কিন্তু এই আফরোজ খান সুশান্ত ঘোষের ওই পরিচিত ব্যক্তির মাধ্যমেই করেছিলেন। লেকটাউনের কালিন্দিতে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এবং আরো যেটা তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই যে দুজনকে পরবর্তীতে নিয়ে আসা হয়েছিল, তো গত বৃহস্পতিবার বা পরশুদিন যারা ট্রেনে করে হাওড়ায় এসে নেমেছিলেন, তাদের আগেও কিন্তু একজন, যে 3 জন মোট এসেছিল তাদের মধ্যে একজন কিন্তু প্রায় মাসখানেক আগেই কলকাতাতে চলে এসেছিল, আফরোজ খান যাকে নিয়ে এসেছিল, এবং তার ব্যবস্থা করা হয়েছিল কলকাতাতে সে একাধিকবার রেকি করে ওই এলাকায়। এবং পরবর্তীতে বৃহস্পতিবার গোটা পরিকল্পনা সাজানোর পর শার্প শুটার এবং তার সঙ্গে আরো একজন সহযোগী হিসাবে দুজনকে বিহারের বৈশালী থেকে ডেকে পাঠানো হয়। তারা হাওড়া স্টেশনে নামেন এবং সেখান থেকে ফেরি পার করে বাবুঘাট, এবং ইতিপূর্বে অর্থাৎ আগে যে বিহারের যুবক এসেছিল সে, এই যে ট্যাক্সি চালক আহমেদ খান গ্রেপ্তার হয়েছে, তার ট্যাক্সি নিয়ে বাবুঘাট থেকে এদের দুজনকে রিসিভ করে নিউ টাউনের কালিন্দিতে নিয়ে চলে যায়। এবং সেখানেই কিন্তু গোটা পরিকল্পনা সাজানো হয়। এবং ঘটনার দিন সন্ধ্যায় আফরোজ এদেরকে সমস্ত কিছু বুঝিয়ে সুশান্ত ঘোষকে চিনিয়ে বাকি 2 যুবককে নিয়ে সে পিছনে সুপ্রিয়, এই গোটা বিষয়টা তার মানে এমনটা মনে হচ্ছে যে সুশান্ত ঘোষের যে ঘনিষ্ঠ ব্যক্তি, যে আফরোজের পরিচিত, তার সাহায্য সহায়তা এক্ষেত্রে রয়েছে, থাকা বাধ্যতামূলক, তার কারণ আদারওয়াইজ এই কাজ কি করে ঘটবে? দেখো, গোটা বিষয়টাই কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ। বা এই যে আফরোজ খান সে যা জিজ্ঞাসাবাদে জানাচ্ছে বা তদন্তকারীরা এখনো যে সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পেয়েছেন সবটাই কিন্তু তারা ক্রস ভেরিফাই করছে এখনো পর্যন্ত। এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ সুপ্রিয়। আমি কথা বলছিলাম সহকর্মীর সঙ্গে। আফরোজ, যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে এই ঘটনা, সেই আফরোজ সুশান্ত ঘোষের এক ঘনিষ্ঠ, তার পরিচিত। ফলে এর কানেকশন কোথায় কিভাবে রয়েছে তার সময় বলবে, তদন্ত চলছে। পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেদিকে নজর ছিল, বীরভূমের কোর কমিটির বৈঠক। সে বৈঠকে আজকে কাজল শেখ অনুব্রতকে দেখতে পাওয়া গিয়েছে। লেটেস্ট আপডেট, বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান হয়েছেন অনুব্রত মণ্ডল। 6 থেকে বেড়ে কোর কমিটির সদস্য সংখ্যা হয়েছে 7। প্রায় 20 মিনিট রুদ্ধদ্বার বৈঠক সারেন কোর কমিটির সদস্যরা। বৈঠক শেষে অনুব্রতর চেয়ারম্যান হওয়ার কথা জানিয়েছেন বিকাশ রায়চৌধুরী। প্রতি মাসে একটি করে বৈঠকে বসবেন কোর কমিটির সদস্যরা। একসঙ্গে চলার বার্তা দিয়েছেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। কোর কমিটির পরবর্তী বৈঠক রয়েছে আগামী 15ই ডিসেম্বর। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে আমার সহকর্মী হিমাদ্রি বলবেন। হিমাদ্রি। দেখো, জল্পনার অবশেষে আপাতত অবসান হলো। আপাতত মনে করা হচ্ছে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল এক হলেন। কিন্তু সে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, এর আগেও তারা বারবার বলেছেন যে আমরা একসাথে কাজ করতে চাই, একসাথেই চলবো। যেটা রটানো হচ্ছে সেটা শুধুই রটানো হচ্ছে। কিন্তু সময় বলবে যে আজকের এই বৈঠকের পর কাজল কেষ্টর যে সংঘাত বা ঠান্ডা লড়াই, সেটা কি একেবারেই মিটলো, নাকি এই যে চোরা স্রোত সেটা কোথাও জিয়ে থাকলো, সেটা কিন্তু সময় বলবে। কাজল শেখ তিনি যেমন সাংবাদিক সম্মেলন করে বাইরে এসে বললেন যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, শুধুমাত্র আমরা নিজেদের কাজের জন্য এক হতে পারিনি, বিভিন্ন জায়গায় অন্যান্য সভা বা অন্যান্য জায়গায় আমরা ব্যস্ত ছিলাম। সেই একই কথা বলেছেন কোর কমিটির আহ্বায়ক। পাশাপাশি কোর কমিটির আহ্বায়ক যিনি রয়েছেন বিকাশ রায়চৌধুরী, তাকে আজ মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন এবং তাকে ফোনে নির্দেশ দিয়েছেন প্রত্যেক মাসে একটি করে সভা করতে হবে এই কোর কমিটির। এবং তুমি আমাকে এই বিষয়টা বলো, অনুব্রত মণ্ডলকে কোর কমিটির চেয়ারম্যান করা হয়েছে, আর যারা ছিলেন বাকিরা সবাই সেটা সাদরে গ্রহণ করে নিয়েছেন এক্ষেত্রে বলা যায়। ফলে সমন্বয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছে। কিন্তু যেই 2 গোষ্ঠীকে আলাদা আলাদা মিছিল করতে দেখা গিয়েছিল, একদিকে অনুব্রত মণ্ডলের শিষ্যরা, অন্যদিকে কাজল শেখের শিষ্যরা, তাদের মধ্যে এই গোটা বিষয়টা কতটা সমন্বয়ের আবহ রয়েছে?
দেখো সেই কঙ্কালীতলা পঞ্চায়েত যেটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীরা আলাদা আলাদা করে মিছিল করেছিলেন, সেই বিষয়েও এই কিন্তু কোর কমিটির বৈঠকে আলোচনায় উঠে এসেছে। কাজল শেখ সেই বিষয় তুলেছিলেন এবং কাজল শেখ যেটা জানিয়েছেন, সময় বলবে, কিন্তু আজকে কি বলেছেন কাজল শেখ দর্শকদের একবার শোনাবো। অনুব্রতর অনুপস্থিতি অবশ্যই ছিল, কিন্তু অনুব্রত মণ্ডল মহাশয় যে টিম তৈরি করেছিলেন, যে ব্লক সভাপতিরা তৈরি করে গিয়েছিলেন, যে বুথ সভাপতি তৈরি করে তারাই ছিল, তাদেরকে নিয়েই আমরা সকলে মিলে ৩০ গ্রাম পঞ্চায়েত নির্বাচন করেছি, ২৪ নির্বাচন করেছি। স্বভাবতই অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক, আমাদের রাজনৈতিক গুরু, তার হাত ধরে আমাদের রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। স্বভাবতই তাকে নিয়ে আমরা চলছিলাম, তাকে নিয়ে আমরা চলব। বেশ, এবার পুরুলিয়ার একটা স্কুলের ছবি আপনাদের দেখাবো, বিস্তারিতভাবে বলবো সেটা স্কুল হলেও সেখানে কিভাবে কি চলছে আপনারা দেখুন একবার। স্কুলে লাইব্রেরি থাকে, সেখানে বই থাকে, পড়ুয়াদের কোলাহল থাকে, কিন্তু স্কুলে মদের বোতলের লাইব্রেরি। অবাক হলেও এটাই সত্যি, পুরুলিয়ায় স্কুলের ভিতর মদের বোতলের ছড়াছড়ি। গ্রামের মেয়েরা শিক্ষিত হবে সেই উদ্দেশ্যে তৈরি হয়েছিল দোতলা জুনিয়র গার্লস হাই স্কুল। পড়ুয়া নেই, শিক্ষকও নেই, কিন্তু আছে বলতে সন্ধে হলেই স্কুলে মদের পাঠশালা। পুরুলিয়ার জয়পুর থানার ডিমডিহা গ্রামের এই স্কুল দুষ্কৃতীদের আখড়া। স্কুল না বার, স্কুল চত্বরে গেলেই চমকে উঠতে হবে। ব্ল্যাকবোর্ডের তলায় মদের বোতল, ক্লাসরুমের করিডোরে বোতলের সারি, যেন প্যারেড করছে। স্কুলের পিছনে মদের বোতলের স্তূপ। ডিমডিহা জুনিয়র গার্লস হাই স্কুলের এটাই ছবি, অথচ এমনটি হওয়ার কথা ছিল না। 2013 সালে গ্রামের 3 বাসিন্দা 50 ডেসিমেল জমি দিয়েছিলেন। সেই জমিতে 2016-17 সালে 16 লক্ষ টাকায় তৈরি হয় স্কুল বিল্ডিং। 2021-22 সালে আরো 5 লক্ষ টাকা ব্যয়ে শৌচাগার ও ডিপ টিউবওয়েল বসে স্কুলে। সব মিলিয়ে স্কুলের পিছনে 21 লক্ষ টাকা ঢালে সরকার। প্রায় ওই একটা রাস্তা 10 ডিসমিল মতো, যে তাও গায়ে শিক্ষিত বাড়বে আর কি, গাঁটা থেকে কিছু পরিবর্তন হবে আর কি, গাঁয়েরও কিছু পরিবর্তন হইতো। গ্রামের পরিবর্তনের আশা করেই জমি দিয়েছিলেন সনাতনরা, কিন্তু পরিবর্তন দূরের কথা, উল্টে পরিবেশই নষ্ট হয়ে গিয়েছে। স্কুল চত্বরে সকালে গরু ছাগল চড়ে বেড়ায়, আর সূর্য ডুবলেই স্কুলে মদের ফোয়ারা। গ্রামবাসীদের অভিযোগ, সেই আসরে বসেন গ্রামের সিভিক পুলিশরাও। হ্যাঁ, এখন মদ খায়, প্রায় 7টার দিকে আসুন না, প্রতিদিন পাবেন। অনেক গায়ের মানুষই আছে, যেমন আমার গায়েরও আছে, ঘাগড়ারও আছে। পুলিশ প্রশাসন এদিকে মাথা করে থাকে নাই। সিভিক গুলানো মদ খায়, গ্রামের যারা সিভিক আছে। স্কুলের দখল নিয়েছে দুষ্কৃতীরা, গ্রামের মেয়েদের পড়তে যেতে হয় দূরের স্কুলে। তো সব কষ্ট করে করা হয়েছে ঘরটা, তার জন্য বলছি স্কুলটা চালু হলেই আমাদের ভালো। এটা সরকার কার সুবিধা করেছে আমরা এখন পাবলিক বুঝতে পারছি না, তাহলে টাকাটা কেন খরচ করলো সরকার? স্কুল বিল্ডিং এ দুষ্কৃতীদের দাপাদাপিতে গ্রামবাসীরা অসন্তুষ্ট, হতাশ হয়ে জমিদাতাদের আক্ষেপ, লেখাপড়া এই কাছে স্কুল নাই, তো যাতে ওই মেয়েরা লেখাপড়া ভালোভাবে শিখে তারা উন্নত হয়। খারাপ তো অবশ্যম্ভাবী। গ্রামের একমাত্র স্কুলের এমন অবস্থার কথা TV9 বাংলার কাছে জানতে পেরেছেন জেলা বিদ্যালয় পরিদর্শক। তার সাফাই, এখনো চালু হয়নি, আমি একদমই নতুন জয়েন করেছি, আমাকে তাহলে একটু খোঁজ খবর করে দেখতে হবে কি পজিশন আছে। ঠিক আছে, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। খোঁজ খবর নিয়ে তারপর কি পদক্ষেপ করতে পারবে প্রশাসন? দুষ্কৃতীদের হাত থেকে কি দখলমুক্ত হবে স্কুল? পড়ুয়াদের দখলে কি যাবে ক্লাসরুম? পুরুলিয়ার জয়পুর থেকে তপন হালদার, TV9 বাংলা। ট্যাব জালিয়াতি কাণ্ডে এবার নাম জুড়ল কেরলের। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের কিচকটোলা হাই স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েবের নয়া তথ্য। ট্যাব না পেয়ে অভিযোগ জানায় 13 জন পড়ুয়া। নথি খতিয়ে দেখতেই চক্ষু চড়ক গাছ, একজন পড়ুয়ার টাকা গিয়েছে কেরলের একটি অ্যাকাউন্টে। 13 জনের মধ্যে অনেকের টাকাই গিয়েছে চোপড়ার অ্যাকাউন্টে, সঙ্গে বেশ কিছু টাকা গিয়েছে বিহার এবং গোয়ালপুকুরের শাহাপুরে। বিষয়টি নজরে আসতেই ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।